অল ইউনিট চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আমরা আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা স্কিপ করবে না, তাহলে কিন্তু পুরো দেখতে পারবে না। গতদিন আমরা আলোচনা করেছিলাম হচ্ছে লাপ্লাসের মতবাদ। আজকে আমরা আলোচনা করব জিন্স আর জেফ্রির জোয়ারি মতবাদ। তো দেখো, তোমাদেরকে বলি, যারা তোমরা এখনো পুরোনো ভিডিওগুলো দেখোনি, তোমাদেরকে বলো পুরোনো ভিডিওগুলো দেখো, তাহলে তোমরা পরপর একটা লিঙ্ক করতে পারবে। যারা ক্লাস 10-এ পড়ো তাদের জন্য আলাদা ভিডিও আছে, যারা ক্লাস 11-এ পড়ো তাদের জন্য আলাদা ভিডিও আছে, আর যারা 12-এ পড়ো তাদের জন্য আলাদা ভিডিও আছে, বা তোমরা যারা চাকরি বাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্যও কিন্তু ভিডিও আছে। তোমরা আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখো। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে জিন্স আর জেফ্রির জোয়ারি মতবাদ। চলো তাহলে আমরা সহজে এই জোয়ারি মতবাদটা দেখে নিই। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় জোয়ারি স্ফীতি মতবাদ, অর্থাৎ টাইডাল হাইপোথিসিস। এটা কে দিয়েছিল? জিন্স অ্যান্ড জেফ্রি, মানে দুজন 1919 সালে প্রথম কিন্তু এই মতবাদটা দিয়েছিল। দেখো, এই মতবাদটা এরা প্রথম দিয়েছিল ঠিকই। তোমরা ছোটবেলা থেকে যারা ভূগোল বই পড়ছো, যখন 6 বা 7-এ পড়তে, তখন কিন্তু তোমরা এই থিওরিটা পড়েছো। মানে আজকে আমাদের পৃথিবী, সূর্য বা গ্রহ নক্ষত্র, মানে সবকিছু কোথা থেকে এলো? তো এখানে ধরে নেওয়া হয়েছে যে সূর্য আগে থেকে সৃষ্টি ছিল। দেখো, ধরে নাও তুমি যে আমাদের সূর্য আগে থেকে এখানে ছিল, এই অবস্থাতে সূর্য আগে থেকেই ছিল। তো কোনো একটা কারণবশত তার পাশ থেকে একটা বড় নক্ষত্র যাচ্ছিল সাইড দিক থেকে সূর্যের থেকেও কিন্তু অনেক গুণ বড় একটা নক্ষত্র যাচ্ছিল। তো তোমরা জানো যে পরস্পর যদি কোনো দুটো বস্তু যদি আসে, তাদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে। তো যখনই এই পাশে একটা বড় নক্ষত্র আসছিল সূর্য থেকে, তো এই বড় নক্ষত্রটা কি করছিল? এই সূর্যকে কিন্তু তখন আকর্ষণ করছিল। এই আকর্ষণ করার ফলে তখন কি হয়েছিল? সূর্য থেকে কিছুটা অংশ এদিকে স্ফীত হয়েছিল। স্ফীত বলার কারণ কি? তোমরা দেখবে, তোমরা যারা জোয়ার ভাটা পড়েছো তখন দেখবে যে পৃথিবীর যেদিকে চাপ থাকে সেদিকে জল ফুলে ফেঁপে ওঠে, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে সূর্যটা তুলনামূলকভাবে কিন্তু অনেকটা ছোট, আর এইদিকে দেখো, এই যে আমি আলাদা একটা নক্ষত্রের কথা বলছিলাম, এটা কিন্তু বড়। তাহলে এটা যখন সাইড থেকে যাচ্ছিল, তখন সূর্যের কিছু অংশ কিন্তু এদিকে স্ফীত হয়েছিল। তাহলে এই যে কিছুটা অংশ স্ফীত হলো, পরবর্তী সময় কি হলো? পরবর্তী সময় দেখা গেল এই যে বড় নক্ষত্রটা, এটা কিন্তু আর ছিল না, এটা কিন্তু এখান থেকে কিন্তু তখন সরে ধরো অন্য জায়গাতে চলে গেল। কিন্তু এই সূর্য থেকে যে অংশটাই যে ছিটকে গেছিল, পরে এই অংশটাই কিন্তু পরবর্তী সময় কি দেখা গেল? পরবর্তী সময় দেখা গেল সূর্য থেকে অনেকটা দূরে এইভাবে মাকু আকৃতি অবস্থান করলো। দেখো, তাহলে সূর্য থেকে যে অংশটা ছিটকে গেছিল, অর্থাৎ আমি কিন্তু এই অংশটুকুর কথা বলছি, এই যে যেটুকু ছিটকে গেছিল, সেটাই কিন্তু পৃথিবী সূর্য থেকে বাইরের দিকে বেরিয়ে গেল। বাইরের দিকে বেরিয়ে এরকম মাকু আকৃতি ধারণ করলো। এরও কিছুদিন পরে দেখা গেল এখানে দেখো সব থেকে মোটা আছে। তো এখানে কিন্তু সব থেকে যে বড় গ্রহ, অর্থাৎ বৃহস্পতি, এখানে তৈরি হলো। আর যত তুমি শেষের দিকে যাবে, তত দেখবে গ্রহগুলো কিন্তু আস্তে আস্তে ছোট হচ্ছে। বা এখান থেকে যত তুমি সূর্যের কাছের দিকে আসবে, এখানে দেখবে গ্রহগুলো কিন্তু খুব ছোট হচ্ছে, যার জন্য দেখবে বুধ কিন্তু আয়তনে খুব ছোট, আর বৃহস্পতি কিন্তু আয়তনে খুব বড়। তাহলে এখানে আমাদের মোদ্দা কথা কি দাঁড়ালো? মোদ্দা কথা এটাই দাঁড়ালো যে সূর্য একটা নক্ষত্র অনেক আগে থেকে ছিল, তাহলে তার বাইরে একটা বড় নক্ষত্র তার সাইড থেকে যাচ্ছিল। সেটা যখন সাইড থেকে যাচ্ছিল, তাহলে সেই আকর্ষণ বলের প্রভাবে সূর্য থেকে কিছুটা অংশ বাইরের দিকে স্ফীত হয়েছিল। কিসের মতো? জোয়ারের জলের মতো। যার জন্য কিন্তু এই তথ্যটাকে বলা হয় কিন্তু জোয়ার স্ফীত মতবাদ বা টাইডাল হাইপোথিসিস। বোঝা গেল? এর জন্যই কিন্তু নামকরণ কিন্তু এই জোয়ার থেকে রাখা হয়েছে। তাহলে এই যে অংশটা সূর্য থেকে ছিটকে গেছিল, সেই অংশটাই বাইরে ছিটকে গিয়ে বাকি যে গ্রহগুলো ছিল সেই গ্রহের জন্ম হলো। আবার এই প্রত্যেকটা গ্রহ থেকে আবার যে কিছু কিছু অংশ বাইরে ছিটকে গেছিল, সেখান থেকে কিন্তু আবার কিন্তু উপগ্রহগুলো তৈরি হয়েছিল। তাহলে এটাই কারা বলেছিল? জিন্স আর জেফ্রি। তাহলে এই তথ্যটা কিন্তু তোমরা ক্লাস 6-এ পড়েছো, 7-এ পড়েছো, আবার নতুন করে একবার কিন্তু তোমরা ক্লাস 11-এ পড়ছো। তো চলো, এটা আমরা একটু আরেকটু ইমেজটা একটু ভালো করে দেখি। তাহলে দেখো, আমি তোমাদেরকে যেটা একটু আগে বোঝালাম, বা তোমাদের একটু আগে আমি যেটা বললাম, এখানে দেখো সেটা একটুখানি আমি আলাদা করে ইমেজের সাহায্যে এটা কিন্তু একটু দেখানোর চেষ্টা করছি। তো তোমরা দেখো, এই যে সূর্য, দেখো, তাহলে এই যে পাশে থেকে একটা বড় নক্ষত্র যাওয়ার জন্য সূর্য থেকে কিছুটা অংশ কিন্তু ছিটকে কিন্তু এই যে বাইরে বেরিয়ে গেছে। তো এখানে দেখতেই পাচ্ছ, দেখো এই যে যে আমি আকৃতিটা দেখাচ্ছি, এটা দেখো অনেকটা ডিম্বা আকৃতি কিন্তু আকৃতি হয়েছে। আর মাঝখানের দিকটা দেখো অনেকটা বড় আছে। তাহলে ঠিক সেই রকম ভাবে দেখো নিচের দিকে দেখো আমাদের সব থেকে যে বড় গ্রহ বৃহস্পতি, তাহলে দেখো এখানে কিন্তু তৈরি হয়েছে। কিন্তু সেই তুলনায় দেখো সূর্যের কাছে এই অঞ্চলটা দেখো
যেখানে ধরো বুধ আছে সেখানে দেখো সেই তুলনায় কিন্তু কতটা ছোট অবস্থান করছে। তাহলে এটা হওয়ার পেছনে কারণ কি বললাম, তাহলে সূর্য থেকে যে অংশটা বাইরের দিকে ছিটকে গেছিল, তাহলে সেই অংশটাই কিন্তু আর পরবর্তী সময় টুকরো 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 হয়ে আমাদের এক একটা কিন্তু গ্রহের সৃষ্টি হয়েছে। তাহলে এইভাবেই আমাদের পরবর্তী সময় সূর্য থেকে পরবর্তী সময় গ্রহগুলো তৈরি হলো, এবং গ্রহের চারপাশে যেগুলো তোমরা বলো উপগ্রহ, তারপরে এক এক করে কিন্তু উপগ্রহগুলো পৃথিবীর চারপাশে উপগ্রহ এভাবে এক একটা করে তৈরি হয়েছে। তাহলে এই মতবাদটা হচ্ছে জিনস আর জেফরির জোয়ারি মতবাদ। তাহলে আজকে আমরা যে টোটাল থিওরিটা পড়লাম, তাহলে এখান থেকে আমরা কি জানলাম? তাহলে মোদ্দা কথা হচ্ছে যে জিনস আর জেফরি তাদের জোয়ারি মতবাদে তাদের অরিজিনাল কি কথা বলতে চেয়েছে। তাহলে আমি এক একটা করে স্টেপ স্টেপ করে বলছি, তোমরা যদি পড়াটাকে দেখে থাকো তাহলে কিন্তু আরো ভালো করে বুঝবে। নাম্বার ওয়ান, সূর্য কিন্তু আগে থেকে এখানে ছিল। নম্বর টু, একদিকে সূর্য ছিল আর সূর্যর ঠিক কাছ থেকে আরেকটা বড় নক্ষত্র যাচ্ছিল। নম্বর থ্রি, এই বড় নক্ষত্রর আকর্ষণে সূর্য থেকে কিছুটা অংশ স্ফীত আকারে বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল, ঠিক জোয়ারের সময় জল যেমন কুলের দিকে ঝাঁপিয়ে ওঠে। নম্বর ফোর, পরবর্তী সময় দেখা গেল যে বড় নক্ষত্রটা পাশ কাটিয়ে সেখান থেকে কিন্তু অনেক দূরে চলে গেছিল। তাহলে নম্বর ফাইভ, তারপরে কিন্তু সূর্য থেকে কিছুটা অংশ বাইরের দিকে ছিটকে গেছিল। তারপরে নম্বর সিক্স, যে অংশটা বাইরে ছিটকে গেছিল সেটা কিন্তু সূর্যের কাছাকাছি ছিল কিন্তু অনেক দূরে চলে যায়নি, সূর্যের যে আকর্ষণ বল সেটার জন্য সে কিন্তু তার সঙ্গেই ছিল। তারপরে নম্বরে যদি আমি যাই তাহলে কি দেখবো, ওই যে অংশটা ছিটকে যাচ্ছিল ওটা কিন্তু একটা উপবৃত্তাকার বা একটা পটল আকৃতির মতো নিয়েছিল, তোমরা যে পটল আর কি খাও সেই রকম। তাহলে পটলের মাঝখানটা কি হয়, বড় থাকে, আর দুদিকটা কি হয়, একটু সরু থাকে। তাহলে ঠিক পরবর্তী সময় যেখানটা মোটা ছিল সেখানটা বৃহস্পতি গ্রহের জন্ম হলো, আর সাইডের দিকে দেখা একদম গোড়ার দিকে শুরু আছে সেখানে বুধ গ্রহের জন্ম হলো। তাহলে এইভাবে আমি যদি নম্বরিং করে যদি পড়াটা মনে রাখি তাহলে এই তথ্যটা কিন্তু খুব সহজে মনে রাখতে পারবে। আর যেহেতু তোমাদের কোনো বড় প্রশ্ন আসবে না, মানে আমি ক্লাস 11 বলছি, যার জন্য তোমাদের কিন্তু এইভাবে ছোট ছোট করে যদি তথ্যটা মনে রাখতে পারো তাহলে টোটালি কিন্তু একটা তোমাদের মনে থাকবে। তো তোমরা যারা ভিডিও নতুন দেখছো তোমাদেরকে বলবো, তোমরা এই চ্যানেলে মানে অল ইউনিট এই ইউটিউব চ্যানেলে তোমরা পেছন দিকে গিয়ে দেখো, আরো অনেক ভিডিও পোস্ট করা আছে। আর যারা নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর তোমাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও যাতে ক্লাস 11, ক্লাস 9, ক্লাস 10 প্রত্যেকে যাতে এই ভিডিওগুলো পায় আর সহজে যাতে তাদের কাছে ভিডিওগুলো পৌঁছে যায়। এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নেক্সট আমরা এর পরের পার্টে সামনে যাবতীয় ভূগোলের আলোচনা করব। সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।